প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে যে ক্লাসে এলাম আমার চ্যানেলে অনেক দিন পর, ক্লাস 9-এর স্থিতিস্থাপকতা অর্থাৎ পদার্থ গঠন ও ধর্ম এই অধ্যায়ে আমি বার্নৌলির উপপাদ্যের প্রয়োগ অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ বার্নৌলিস প্রিন্সিপল এতদূর পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে যে বাকি অংশটি আছে সেটা আজকে শেষ করে দেব। সেখানে মেনলি যে টপিকটা সেটা হলো ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। এটাও একটা প্রপার্টি, এটাও একটা যে কোনো পদার্থের ধর্ম। তো প্রথমে বুঝতে হবে যে ইলাস্টিসিটি ব্যাপারটা কি। আমরা মুখে যেটা ইলাস্টিক বলি, অনেকেই আমরা রাবারকে ইলাস্টিক বলি, কিন্তু ইলাস্টিসিটি যে প্রপার্টি সেটা কিন্তু রাবারকে দেখে বোঝা যাবে না। কি আছে এই ধর্মে বা স্থিতিস্থাপকতা ধর্মের মূল বিষয়টা কি সেটা শোন। দুটো বিষয়। প্রথমত, যে কোনো পদার্থ তার নিজস্ব যে আকৃতি অর্থাৎ তার যে শেপ সেটাকে ধরে রাখতে চাইবে। যখনই সেই আকৃতির পরিবর্তন করতে চেষ্টা করা হবে বাইরে থেকে, অর্থাৎ বাইরে থেকে একটা বল প্রয়োগ করা হলো, ফোর্স অ্যাপ্লাই করা হলো, যার প্রভাবে ওই বস্তুটার আকৃতির পরিবর্তন ঘটতে পারে। এই যখনই আমি বাইরে থেকে বলটা প্রয়োগ করলাম, ওই বস্তুর আকৃতির পরিবর্তন হোক বা না হোক, বস্তুটা তার নিজের মধ্যে একটা প্রতিরোধ বল তৈরি করবে অর্থাৎ প্রতিক্রিয়া বল তৈরি করবে, যেটার সাহায্যে ওই বাইরের বলটাকে কাটানোর চেষ্টা করবে। অর্থাৎ সোজা কথায় তার আকৃতির যে পরিবর্তন করতে চেষ্টা করা হচ্ছে সেটাকে বাধা দেওয়া। এটা হলো প্রথম কাজ। এবার আমি যদি সোজাভাবে ভাবি যে ওই বস্তুটা অর্থাৎ একটা লোহার আমি বল নিলাম বা কিছু একটা নিলাম, তাকে আমি ওজন দিয়ে হোক বা একটা ভার চাপিয়ে হোক, যে কোনোভাবে হোক আমি তার আকৃতির পরিবর্তন চেষ্টা করবো বা বল প্রয়োগ করে। তাহলে প্রথম ধর্ম হবে যে সে তার আকৃতিটাকে বজায় রাখবে, অর্থাৎ একটা প্রতিরোধ বল তৈরি করে যে প্রভাবটা তাকে কাটানোর চেষ্টা করবে। এবার আসি দ্বিতীয়ত, যখন ও বাধা বলটা তৈরি করলো বা প্রতিক্রিয়া বলটা তৈরি করলো, সেই প্রতিক্রিয়া বলটা চাইবে ওর আকৃতির পরিবর্তন না হোক, কিন্তু বলের পরিমাণটা খুব বেশি হওয়ার জন্য আকৃতির পরিবর্তন হতেই পারে। যদি হয়ে যায় তাহলে ওই বস্তুর এই স্থিতিস্থাপকতা ধর্ম অর্থাৎ এই ইলাস্টিক প্রপার্টিই চাইবে বল সরিয়ে নেওয়ার পর তার আগের অবস্থা ফিরে পেতে চাইবে সবসময়। যে পারুক আর নাই পারুক সেটা পরের কথা। অর্থাৎ যদি আমরা বাইরে থেকে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করি কোনো একটা বডির ওপর, সেই বডিটা তার নিজস্ব একটা শেপ সেটাকে ধরে রাখতে চাইবে। ওই ফোর্সের প্রভাবে যখন তার ডিফরমেশন ঘটাতে যাওয়া হচ্ছে তখন বস্তুটা একটা বাধা দেবে, এটা একটা ধর্ম। আর যদি ডিফরমেশন হয়ে যায় তাহলে এই বল সরিয়ে নেওয়ার পর বস্তুটা চাইবে আবার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে। এই ধর্মটাই হলো স্থিতিস্থাপকতা। একদম সোজা হবে, যে কোনো বই ফলো করবে, বই দেখে এটা কিন্তু পড়ে নিও। এই ডেফিনেশনটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে এখন প্রশ্ন উঠবে যে বস্তু যত বেশি বাধা দিতে পারবে, যত বেশি তার প্রতিক্রিয়া বল তৈরি করতে পারবে, সেই বস্তুর স্থিতিস্থাপকতা তত বেশি। এটা স্বাভাবিক। তাহলে এখন প্রশ্ন উঠল, রাবার এবং ইস্পাত, আমি রাবারের ওপরেও বল প্রয়োগ করলাম, তাই ইস্পাত লোহার প্রকারভেদ যাকে বলি, সেই লোহার উপরেও আমি বা ইস্পাতের উপরেও আমি বল প্রয়োগ করলাম। অর্থাৎ স্টিল আর রাবার দুটোরই উপর যখন আমি ফোর্স অ্যাপ্লাই করলাম
কোনটার আকৃতির পরিবর্তন করা সহজ? আমরা সকলেই জানি রাবার। তাহলে এখন সোজা হবে বলতে হবে, তোমরা বলতে পারো কিনা দেখো, তাহলে কে বেশি বাধা বল দিয়েছে? জানো? অবশ্যই ইস্পাত, কারণ ইস্পাত বেশি বাধা বল দিয়েছে বলেই তার আকৃতির পরিবর্তন সহজে করতে পারা যায়নি। তাহলে ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি। অর্থাৎ রাবার এবং স্টিলের মধ্যে যে বডি বা যে সাবস্টেন্স যত বেশি রিয়াকশন ফোর্স ওর মধ্যে ক্রিয়েট করতে পারবে, সেই বডি বা সেই সাবস্টেন্স তত বেশি ইলাস্টিক। এই কনসেপ্ট থেকে কিন্তু রাবার এবং ইস্পাত অর্থাৎ রাবার এবং স্টিলের মধ্যে স্টিল বেশি ইলাস্টিক। ক্লিয়ার ব্যাপারটা? কিন্তু আমরা মুখে রাবারটাকেই ইলাস্টিক বলতাম বা এখনও অনেকে বলি। তাহলে কনসেপ্টটা কিন্তু একটু অন্যভাবে ভাবতে হবে। এটা গেল আমাদের একটু ব্যাখ্যামূলক। এবার আমরা আসছি এই যে প্রপার্টিটা, এই যে ইলাস্টিক প্রপার্টি বা স্থিতিস্থাপকতা ধর্ম কার কার উপর ডিপেন্ড করে, অর্থাৎ কোন কোন প্রপার্টির উপর ডিপেন্ড করে। তাহলে প্রথমত আমরা যেটা করলাম, স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা দিলাম, ডেফিনেশনটা বললাম, রাবার এবং ইস্পাতের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক এটা বললাম। এরপর আমরা যেটা বলবো, স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করে। অর্থাৎ ইলাস্টিক প্রপার্টিটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এক নম্বর আসছি উপাদান অর্থাৎ সাবস্টেন্স। এটা স্বাভাবিক ব্যাপার যে বিভিন্ন বিভিন্ন সাবস্টেন্সের বা বিভিন্ন বিভিন্ন মেটেরিয়ালের ইলাস্টিক প্রপার্টি আলাদা, অর্থাৎ বিভিন্ন উপাদানের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা ধর্মটা ভিন্ন। যেমন আমরা দেখলাম যে রাবারের স্থিতিস্থাপকতা কম, ইস্পাতের বেশি। তো এইভাবে মনে রাখা সম্ভব নয় যে কার কতটা কম, কারণ ওদের আলাদা আলাদা করে বিভিন্ন গুণাঙ্কের ভ্যালুগুলো থাকে, সেগুলো আমাদের অত মনে রাখার দরকার নেই। তার মোটামুটি একটা মনে রাখবে যে কঠিন তরল গ্যাসীয় যদি হয়, সেকেন্ড পয়েন্টে আসছি, কঠিন তরল গ্যাসীয় অর্থাৎ সলিড লিকুইড এবং গ্যাসিয়াস মিডিয়াম, সেক্ষেত্রে কি হবে না, কঠিনের ক্ষেত্রে আমরা জানি যে কোনো সলিড সাবস্টেন্সকে আমরা বাইরে থেকে ফোর্স দিয়ে তার শেপ চেঞ্জ করতে গেলে বেশি বেশি ফোর্স দিতে হয়। অর্থাৎ কোনো কঠিন পদার্থের আকৃতির পরিবর্তন করতে গেলে বেশি বেশি বল প্রয়োগ করতে হয়, তাহলে কঠিন পদার্থের বাধা দান করার ক্ষমতাটা বেশি। সেই জন্য কঠিনের স্থিতিস্থাপকতা বেশি, তারপর তরল, তারপর গ্যাসীয়। তাহলে আমরা এইভাবে একটা মনে রাখতে পারি যে স্থিতিস্থাপকতা কঠিন, তরল, গ্যাসীয়, এইভাবে আমরা মনে রাখতে পারি। তারপরে 3 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে আমি বলবো উষ্ণতা মানে টেম্পারেচার। অর্থাৎ যে কোনো বডিকে আমরা হিট চ্যাপ্টার দেখেছিলাম, যে কোনো বডিকে যদি আমরা তার টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে তার কি বলবো এক্সপানশন প্রপার্টি মানে প্রসারণশীলতা, এই যে ধর্মটা এটা কিন্তু বৃদ্ধি পায়, অর্থাৎ সহজে প্রসারিত হতে পারে। তাহলে প্রসারিত হওয়া মানে কি, তাহলে আকৃতির পরিবর্তন সহজে হচ্ছে, তার মানে তার ইলাস্টিক প্রপার্টি কমছে। অর্থাৎ স্থিতিস্থাপকতা বা ইলাস্টিক প্রপার্টি উষ্ণতা যত বাড়বে ওই মেটেরিয়ালের তত কিন্তু কমতে থাকে। ঠিক আছে, তারপর আসছে আকারের উপর। কীরকম ব্যাপারটা, যে আমি ধরলাম যে একটা লোহার কাটারি হতে পারে, লোহার ছুরি হতে পারে, লোহার কোদাল হতে পারে, লোহার শাবল হতে পারে, এগুলো আমরা দেখে থাকি। মনে রাখতে হবে যে লোহা মানেই তার ইলাস্টিক প্রপার্টিটা একটা নির্দিষ্ট, সে কি আকৃতির আমরা তার বস্তুটা নিচ্ছি, কাটারি না ছুরি না বঁটি না কি শাবল, এটার উপর কিন্তু ডিপেন্ড করবে না। লোহা একটা মেটেরিয়াল, লোহা একটা প্রপার্টি, সেই লোহার কিন্তু স্থিতিস্থাপকতা ধর্ম একটা নির্দিষ্ট থাকবে, অর্থাৎ তার আকৃতির উপর নির্ভরশীল নয়। তারপরে আসছি, তাহলে এটা হচ্ছে আকৃতি, এটা বললাম নির্ভরশীল নয়। পাঁচ নম্বর
এটা আছে সংনম্যতা। সংনম্যতা মানে কি? নিজেকে সংযমিত করে রাখার প্রবণতা। অর্থাৎ যার যত ইলাস্টিক প্রপার্টি বেশি বেশি হবে, তাহলে সে তত নিজের আকৃতি ধরে রাখতে চাইবে, বা প্রাথমিক যে তার শেপটা ছিল সেটাকে সে বজায় রাখতে চাইবে। তার মানে ওই মেটেরিয়ালটার বা ওই সাবস্টেন্সের ভলিউম এক্সপানশন কোফিসিয়েন্ট মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটা, সেটা কিন্তু কম। আর এই আয়তন প্রসারণ গুণাঙ্ক যখনই কম হয়ে যাবে, সেই অনুযায়ী পরবর্তীকালে আমরা একটা রাশি পাবো আয়তন বিকৃতি গুণাঙ্ক। এই আয়তন বিকৃতি গুণাঙ্কের সঙ্গে সম্পর্কযুক্ত এই হচ্ছে রাশি সংনম্যতা। তাহলে আমরা মনে রাখবো এখানে সংনম্যতার ইংলিশ হচ্ছে কম্প্রেসিবিলিটি। এটা স্থিতিস্থাপকতার উপর ডিপেন্ড করে, অর্থাৎ বিভিন্ন মেটেরিয়ালের স্থিতিস্থাপকতা আলাদা হওয়ায় তার সংনম্যতা বা কম্প্রেসিবিলিটিও আলাদা আলাদা হবে। এই হলো আমাদের প্রপার্টি। এবার আমরা আসছি যে এই সংক্রান্ত কয়েকটি রাশি, অর্থাৎ কিছু কোয়ান্টিটি যেটা ইলাস্টিসিটির সঙ্গে সম্পর্কযুক্ত বা রিলেটেড। প্রথম যেটা আসবো সেটা হচ্ছে বিকৃতি। এটাকে আমরা বলবো স্ট্রেন বলতে পারি। সোজা কথায় যদি আমরা বলি তাহলে বলবো যে কোনো মেটেরিয়ালের বা যে কোনো সাবস্টেন্সের তার শেপের চেঞ্জ হলেই, শেপের চেঞ্জ মানে লেন্থ হতে পারে, ব্রেথ হতে পারে, তার উইডথ হতে পারে, হাইট হতে পারে, যা খুশি যে কোনো ধরনের পরিবর্তনটাকেই আমরা বলবো স্ট্রেন। কিন্তু হিসাব হবে একটু অন্যরকম। কেন? একটু বুঝে নাও ব্যাপারটা। আমি ধরলাম যে একটা তার ছিল 5 সেন্টিমিটার, আর একটা তার ছিল 12 সেন্টিমিটার। টেম্পারেচার ইনক্রিজ করা হয়েছে, এর ইনক্রিজ করেছে 1 সেন্টিমিটার, এর ইনক্রিজ করেছে 1 সেন্টিমিটার। দুজনেরই 1 সেন্টিমিটার ইনক্রিজ করলো, অর্থাৎ দুজনেরই 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বেড়েছে যে কোনো কারণে, যে কোনো একটা প্রভাবে। সে তাপ দিয়ে হতে পারে বা ওজন ঝুলিয়ে বা ফোর্স অ্যাপ্লাই করে, বল প্রয়োগ করে, যে কোনোভাবে। তো আমার যেটা মূল বক্তব্য হচ্ছে দুটোরই ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে 1 সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্য বেড়েছে। তাহলে আমি কি এখন বলতে পারি যে দুটোরই ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার প্রবণতাটা একই? অর্থাৎ তার ইন্টেন্সিটি বা টেন্ডেন্সি, যে তার দৈর্ঘ্য কতটা বাড়বে, এই টেন্ডেন্সিটা কি দুজনের ক্ষেত্রেই একই? সেটা কিন্তু নয়। কেন নয়? একজন 5 সেন্টিমিটার ওয়্যার নিয়েছে, তার নিয়েছে, তাতেই তার 1 সেন্টিমিটার বাড়িয়েছে। আর একজন 12 সেন্টিমিটার নিয়ে 1 সেন্টিমিটার বাড়িয়েছে। তাহলে এর ক্ষেত্রে কিন্তু আরও বেশি বৃদ্ধি পাওয়ার কথা ছিল যদি এর সঙ্গে রিলেটেড হতে হয়। সেই জন্য হিসাবটা কীরকম হয়? এর ক্ষেত্রে ইনক্রিজ করেছে কত? 1 সেন্টিমিটার। কার সাপেক্ষে? 5 সেন্টিমিটারের সাপেক্ষে। এর ক্ষেত্রে ইনক্রিজ করেছে কত? 1 সেন্টিমিটার। কার সাপেক্ষে? না, 12 সেন্টিমিটারের রেসপেক্টে। তাহলে দুটোরই ক্ষেত্রে কিন্তু 1 সেন্টিমিটার বেড়েছে, কিন্তু যার সাপেক্ষে সেই সংখ্যাটা আলাদা। এই যে কোয়ান্টিটিটা, এটারই নাম হলো বিকৃতি। তাহলে সোজাভাবে বললে আমরা বিকৃতিকে কি বলবো? যে কোনো পদার্থের বা যে কোনো বস্তুর আকার, আয়তন, দৈর্ঘ্য প্রভৃতির পরিবর্তনকে বিকৃতি বলে। এটা আমরা ডেফিনেশনে দিয়ে দিলাম। কিন্তু একে পরিমাপ করা হবে কিভাবে? না, এর পরিমাপ করা হয় এই যে কনসেপ্টটা দিলাম, এখান থেকে আমরা লিখব। পরিমাপ করা হয় কিভাবে? দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, বা আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন। সব ইনিশিয়াল যে কোয়ান্টিটি, অর্থাৎ প্রাথমিকের সাপেক্ষে সব। আকারের পরিবর্তন
বাই প্রাথমিক আকার। এটা একটু অন্য ধরনের আসবো, এটা স্টার চিহ্ন দিয়ে রাখছি। আগে আমি এই দুটো আলোচনা করি। তাহলে এটাকে আমি লিখতে পারবো দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, এটাকে লিখতে পারবো আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন, এটাকে লিখতে পারবো যে আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন। এটা আমরা আসছি পরে। এই হিসাবটা কি করে হয়? এইটারও একক বা মাত্রা নেই, তাহলে ভালো করে মনে রাখো, এর একক ও মাত্রা নেই, অর্থাৎ এককবিহীন মাত্রাবিহীন একটা রাশি হচ্ছে বিকৃতি। কেন নেই? সেন্টিমিটার সেন্টিমিটার, মিটার মিটার, ফুট ফুট যাবে কেটে যাবে, সেমি কিউব কেটে যাবে, মিটার কিউব কেটে যাবে, অর্থাৎ ইউনিট লেস হয়ে যাচ্ছে। এই হলো আমাদের পরিমাপ। তাহলে এই যে বিকৃতিটার নাম হবে অনুদৈর্ঘ্য বিকৃতি। এটার নাম হবে আয়তন বিকৃতি, এটার নাম হবে ক্রিন্তন বিকৃতি। ইংরেজিগুলো বলছি একটু। এটা হলো লঙ্গিটিউডিনাল স্ট্রেন, লঙ্গিটিউডিনাল স্ট্রেন। এটাকে বলবো ভলিউম স্ট্রেন, আর এটাকে বলবো শিয়ারিং স্ট্রেন, মানে মোচড়। শিয়ার মানে মোচড় দেওয়া। যাই হোক কনসেপ্টটা, এই যে বিকৃতি আলাদা আলাদা আমরা বললাম, এই আয়তন বিকৃতি থেকে আবার আয়তন বিকৃতি গুণাঙ্ক আসবে, সেটা আমরা পরে আসবো। যাই হোক, এই হলো বিকৃতি। তাহলে তার ডেফিনেশন বলেছি, কিভাবে হিসাব করা হয়, তাদের নাম এবং তাদের একক মাত্রা জেনে এটাও বলে দিলাম। এইবার প্রশ্ন আসছে যে আমি এটা শুধু বলবো, এটা একটু পরে আসছি। এইটার ক্ষেত্রে আকারের পরিবর্তন হবে কিন্তু আয়তনের পরিবর্তন হবে না। ইন্টারেস্টিং ফ্যাক্টর, মানে এই ধরনের কিছুটা। ভালো করে আমার ছবিটার দিকে তাকান। এরকম একটা বস্তু ছিল, এই এরকম একটা 3D বস্তু, এই জায়গাটাতে ফোর্স দেব, এই পয়েন্টটা শিফট করে এখানে আসবে, এই পয়েন্টটা শিফট করে এখানে আসবে, এই পয়েন্টটা শিফট করে এখানে যাবে, এই পয়েন্টটা শিফট করে এখানে যাবে, তখন আকৃতিটা কিন্তু এই রকম হবে। এই যে কোণটা তৈরি হলো, এটাকে বলবো থিটা। এইটাই হলো এই আয়তনের আকারের পরিবর্তন বাই প্রাথমিক আকার। অর্থাৎ এই থিটা দিয়ে এটাকে লেখা হবে একটা কোণ দিয়ে, যে কতটা কোণে বেঁকে গেছে। এক্ষেত্রে এটা বলবো আয়তক্ষেত্রের আয়তঘন, যেটাকে আমরা সমকোণী চৌপল বলতাম, সেখান থেকে সামান্তরিকের ঘনবস্তু, এই ধরনের একটা জিনিস তৈরি হয়ে যাবে। অর্থাৎ নিচের প্রান্তটা ফিক্সড থাকছে, উপরের প্রান্তটা শিফট করে যাওয়ার জন্য একটা থিটা কোণ তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আকারের পরিবর্তন বাই প্রাথমিক আকার। এই হলো ক্রিন্তন বিকৃতি। এবার আসছে এই যেই ধরনেরই বিকৃতি হোক না কেন, এই বিকৃতি যখন আমরা সৃষ্টি করতে যাব তখনই আমরা বাইরে থেকে ফোর্স দেব, অর্থাৎ বল দেব। তাহলে বাইরে থেকে বল দিলাম, তার ফলে বিকৃতি তৈরি হতে চাইবে। যখনই বাইরে থেকে বলের প্রভাবে বিকৃতি হতে চাইবে, সঙ্গে সঙ্গে ওর মধ্যে প্রতিক্রিয়া বল তৈরি হয়ে যাবে। আবার বলছি, আমাকে ধরো কেউ একজন মারতে আসছে, আমার একটা ঘুষি মারবে ধরলাম, তাহলে আমাকে এই রকম জায়গাতে একটা ঘুষি মারলো, তাহলে এই যে একটা ফোর্স দিল, সঙ্গে সঙ্গে আমার এই জায়গাটা বিকৃতি ঘটতে চাইবে, কিন্তু আমার স্থিতিস্থাপকতা ধর্ম, সে চাইবে এটাকে প্রতিরোধ করার। তাহলে একটা বাচ্চা ছেলের প্রতিরোধ করার ক্ষমতা যতটা, বড় লোকের প্রতিরোধ করার ক্ষমতা একটু বেশি। সেই জন্য এই ঘুষিটা যদি একটা বাচ্চা ছেলেকে মারা হতো, তার যতটা ক্ষতি হতো,
আমার কিন্তু অতটা ক্ষতি হলো না। বা যারা বক্সিং খেলে, কুস্তি লড়ে, তাদের মুখে মুখে মারা হয়, তাদের কিন্তু অতটা ক্ষতি হবে না। তারা সেইভাবে ইলাস্টিসিটি তৈরি করে রেখেছে, স্থিতিস্থাপকতা। তাহলে এখন প্রশ্ন হলো যে এই বলের প্রভাবে বিকৃতি সৃষ্টি হতে চাইবে, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া বল তৈরি হবে। এই যে বলটা এখানে টাচ করলো, এই যতটা এরিয়া জুড়ে টাচ করেছে সেই ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে বল বাই ক্ষেত্রফল, এটা হয় পীড়ন। পীড়ন আসছি আবার। আর তখন এই প্রতিক্রিয়া বল বাই ভুল বললাম, এই বল বাই ক্ষেত্রফলকে বলবো চাপ, আর এই প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফলকে বলবো পীড়ন। এর ইংলিশ হচ্ছে প্রেসার, এর ইংলিশ হচ্ছে স্ট্রেস। কত সুন্দরভাবে সম্পর্কযুক্ত দেখো বাস্তব জীবনের সঙ্গে। তাহলে এই বল বাই ক্ষেত্রফলটা বাইরের ব্যাপার, অর্থাৎ প্রেসারটা বাইরের ব্যাপার, চাপটা বাইরের ব্যাপার। যখনই বাইরে থেকে অ্যাপ্লাই করা হলো, সঙ্গে সঙ্গে এখানে একটা বিকৃতি তৈরি হলো বা বিকৃতি তৈরি হতে যাবে, তখনই প্রতিক্রিয়া বলের উদ্ভব ভেতরের স্থিতিস্থাপকতা ধর্মের জন্য বা ইলাস্টিসিটি ধর্মের জন্য। সেই প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল কি হবে? পীড়ন, যেটাকে আমরা বলি স্ট্রেস। তাহলে প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফলটা আমাদের শরীরের মধ্যে থেকে তৈরি হয়, যেটা পীড়ন বলবো, স্ট্রেস বলবো, সেটা দেখা যায় না। যেটা বাইরের বল বাই ক্ষেত্রফল, যেটাকে আমরা চাপ বলবো, ইংরেজিতে প্রেসার বলি, সেটা দেখা যায়। এবার বাস্তব জীবনের ঘটনা বলি। ধরো আমি কোনো একটা স্টুডেন্টকে বা ছাত্রকে হিউজ অ্যামাউন্টের পড়া দিয়ে দিলাম। এটা বাইরে থেকে দেখা যাবে যে আমি কতটা পড়া দিয়েছি। এই পড়ার ফলে কিন্তু আমি ওই স্টুডেন্টের উপর একটা চাপ তৈরি করে দিলাম, চাপ দিয়ে দিলাম। ওই ছেলেটা এই চাপটাকে নিয়ে যখন নিজের ভেতরে ভেতরে ভাবতে লাগলো, ওর মনে একটা হতাশা তৈরি হবে। কেন না, এই হিউজ অ্যামাউন্টের পড়াও তো করতে পারছে না। সেই হতাশা থেকে ওর মনে আসবে স্ট্রেস, এবং সেই স্ট্রেস থেকে ওর মনে আরও ভীতি জন্মাবে, আরও কিছু খারাপ ঘটনা ঘটানোর মতো ওর মধ্যে চিন্তা ভাবনা আসবে। সবটাই কিন্তু ওর ভেতরে ভেতরে থাকবে, যেটা কেউ বুঝতে পারবে না। অর্থাৎ যেটা বাইরে থেকে বোঝা যাবে সেটা হলো প্রেসার, চাপ, সেম জিনিস, সেম কোয়ান্টিটি, একই হিসাব। যেটা ওর ভেতরে তৈরি হবে সেটা হচ্ছে স্ট্রেস বা পীড়ন। অর্থাৎ পরিমাপ করা হবে কিভাবে না, পরিমাপের ক্ষেত্রে পীড়ন সমান প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল, মানেই হলো প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল সমান চাপ। অর্থাৎ পরিমাপের ক্ষেত্রে পীড়ন এবং চাপ একই, অর্থাৎ স্ট্রেস এবং প্রেসার সেম। শুধু কনসেপ্টটা খেয়াল করো। প্রেসার মানে আমি একটা কোনো বস্তুর উপর বল দিচ্ছি, সেই বল বাই ক্ষেত্রফল। স্থিতিস্থাপকতা ধর্মের জন্য ওর মধ্যে যেটা তৈরি হয়েছে ভেতর থেকে, সেই প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল, এটাকে বলবো পীড়ন। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে পীড়ন আর চাপের পরিমাপগত দিক থেকে কিন্তু দুটোই একই। তাহলে একক কি হবে? একক হবে এসআইতে নিউটন পার মিটার স্কোয়ার, সিজিএসে ডাইন পার সেমি স্কোয়ার, পুরোটা চাপের একক। আর এফপিএস হলে হবে পাউন্ডাল পার ফুট স্কোয়ার, পাউন্ডাল পার ফুট স্কোয়ার। এই আর মাত্রা হবে কত? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তার মাত্রাটা হলো চাপের মাত্রা, ফোর্স বাই এরিয়া, বল বাই ক্ষেত্রফল। এই এবার আমরা আসবো, এই যে দুটো কোয়ান্টিটি শিখলাম, পীড়ন আর বিকৃতি, এখান থেকে আসবো হুকের সূত্র। খুব ইম্পর্টেন্ট স্থিতিস্থাপকতার ক্ষেত্রে, খুব সিম্পল সূত্র। হুকের সূত্র, হুকস ল।
কি বলেছে? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। জাস্ট একটাই কথা, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি। এখান থেকে আমরা লিখতেই পারি যে পীড়ন বাই বিকৃতি এটা সমান ধ্রুবক, পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক, এটা আমরা মনে রাখব। এই পীড়ন আর এই বিকৃতি, ওই যে তিন ধরনের আলোচনা করলাম, অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তন পীড়ন, আয়তন বিকৃতি, কৃন্তন পীড়ন, কৃন্তন বিকৃতি, তখনই তিন ধরনের গুণাঙ্ক চলে আসবে। অর্থাৎ এই যে ধ্রুবকটা, এটারই নাম হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। তিন ধরনের আসবে। এবার সেটা কি কি এটা একটু লিখে দিচ্ছি। অনুদৈর্ঘ্য পীড়ন, বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, এটাকে বলবো ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক ওয়াই দিয়ে লেখা হবে। আচ্ছা, এই অনুদৈর্ঘ্য পীড়নের রাশিমালা কি বলেছি? বল বাই ক্ষেত্রফল, মানে এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল। আর এই পীড়নেরও রাশি, বিকৃতিরও রাশিমালা লেখা আছে স্মল এল বাই ক্যাপিটাল এল সমান ওয়াই। এটা অঙ্কের জন্য খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেল, খুব ইম্পর্ট্যান্ট এটা অঙ্কের জন্য। এবার একইভাবে যদি আমরা বলি আর দুটো, সেটা আমাদের খুব একটা জানার দরকার নেই, তবুও বলছি। আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, স্মল ভি বাই উপরে হবে এফ বাই এ বাই স্মল ভি বাই ভি। চাপ যত বাড়াবো বা পীড়ন যত বাড়াবো, বিকৃতি তত কমবে, একটার সাপেক্ষে আরেকটা কমে। এই জন্যে অনেক সময় নেগেটিভ থাকতেও পারে, মানে মাইনাস এফ বাই এ এটাও থাকতে পারে, সমান কে। এটার নাম হলো আয়তন বিকৃতি গুণাঙ্ক। তাহলে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি সমান, আয়তন পীড়নের রাশিমালা এফ বাই এ, আয়তন বিকৃতির রাশিমালা ভি বাই ভি। তাহলে মাইনাস এফ বাই এ এটাও হতে পারে, কেন? চাপ বাড়ালে আয়তন কমে, বা পীড়ন যত বেশি হবে আয়তন তত কমবে। এটা হলো আয়তন বিকৃতি গুণাঙ্ক। আর কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি, এটাকে লেখা হয় এফ বাই এ, নিচে হবে থিটা, এটাকে লেখা হয় এন দিয়ে। এটার নাম হলো কৃন্তন বিকৃতি গুণাঙ্ক বা দৃঢ়তা গুণাঙ্ক। এটাকে এন দিয়ে লেখা হয়। এই হলো, ইংরেজিতে একটু বলে দিই, এটা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক বা বাক মডিউলাস। এটাকে বলবো মডিউলাস অফ রিজিডিটি বা শিয়ারিং মডিউলাস। বোঝা গেল? তাহলে কোএফিসিয়েন্ট অফ বাক মডিউলাস, এটা ইয়ং মডিউলাস, এটা হচ্ছে শিয়ারিং মডিউলাস বা মডিউলাস অফ রিজিডিটি। এন দিয়ে লেখা হয়, অনেক সময় একটা বাক ইটা দিয়েও লেখা হতে পারে, যেটা আমরা সান্দ্রতাতে দেখেছিলাম। আর যেটা বলবো যে সংনম্যতা হলো 1/k। সংনম্যতা, এটাকে সি দিয়ে লেখা হয়, কম্প্রেসিবিলিটি সমান 1/k। এই টার্মগুলো আমাদের ছিল, এটা বলে দিলাম। এবার আমরা ইলাস্টিসিটির প্রপার্টির উপর ডিপেন্ড করে আমরা আমাদের যে সাবস্টেন্স বা মেটেরিয়ালগুলো দেখতে পাই, তাকে আমরা কতগুলো ভাগে ভাগ করেছি, সেই ভাগগুলো একটু উল্লেখ করে দিচ্ছি। যেমন 1 নম্বরে আসবো
ব্রিটিল বা ভঙ্গুর, অর্থাৎ আমাদের এমন কিছু মেটেরিয়াল আছে যেগুলো সহজে ভেঙে যায়, তার স্থিতিস্থাপকতা অন্যান্য পদার্থের থেকে আলাদা। তারপরে ডাকটাইল মেটেরিয়াল, এটা হচ্ছে প্রসার্যতা, অনেক সময় এটাকে নমনীয়তাও বলে থাকে, মানে প্রসার্যতার ঠিক উল্টো কোয়ান্টিটি, সেটা হচ্ছে নমনীয়তা। যে যত বেশি প্রসারণশীল সে তত নমনীয়তার দিক থেকে তত কিন্তু কম। তারপরে যেটা আসছে 3 নম্বর, এটা হচ্ছে প্লাস্টিসিটি ধর্ম, অর্থাৎ অস্থিতিস্থাপকতা ধর্ম। এটা কীরকম না, আমরা একটা কথা পড়েছিলাম যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে এইরকম আমরা একটা লেখচিত্র আঁকতে পারি, পীড়ন বিকৃতি বা স্ট্রেস স্ট্রেন। লেখচিত্রটা হবে এই রকম, এতদূর পর্যন্ত এটা সমানুপাতিক, তারপর একটা পরিবর্তন চলে আসে। তো এই এ পয়েন্টটা হলো স্থিতিস্থাপক সীমা, এই পর্যন্ত সমানুপাতিক হবে, হুকের সূত্র মেনে চলবে, এইটাই কিন্তু হুকের সূত্র মেনে চলে, হুকের সূত্র প্রযোজ্য। তারপরে স্থিতিস্থাপকতা ধর্মটা লোপ পেতে থাকে, একটা সময় প্লাস্টিক ধর্ম পেয়ে যায়, অর্থাৎ ইলাস্টিকের অপোজিট হচ্ছে প্লাস্টিক, স্থিতিস্থাপকতার উল্টো হলো অস্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপকতা। এই হলো পদার্থের গঠন ও ধর্ম, যেটা সেকেন্ড ইউনিটে ছিল ক্লাস 9-এর। অর্থাৎ তোমাদের একটা কথা বলবো যে তোমরা আগের ক্লাসগুলো ঠিকঠাক ফলো করছো না, সেটা আমি বুঝতে পারছি, আমাকে কোনো কমেন্টও করছো না কেমন লাগছে তোমাদের। তবুও বলবো আরেকবার যে এটা কিন্তু একটু একটু করে পাঠটা তোমরা পড়ে দেখতে পারো, যদি ভালো লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটা, তার সঙ্গে বেল আইকন প্রেস করে দিও। আর সব থেকে যেটা বড় কথা বলবো, যদি কোনো কিছুর প্রয়োজন হয় বা আমার এই ক্লাসে যদি কোনো কিছু তোমাদের দরকার বলে মনে হয় বা কোনো ভুল ত্রুটি থাকে, সেগুলো কিন্তু কমেন্ট বক্সে একটু লেখো। ভালো থেকো, পড়া তৈরি করো এবং বাড়িতে থেকো। ঠিক আছে, থাকলো।